লক্ষ্মীর ভান্ডারটা ভাতা, মহার্ঘ ভাতাটা ভাতা না। অমিত শাহ পয়সা দিয়ে ইয়ং বিজেপির ছেলেগুলোকে দিয়ে দাঙ্গা করায়, মাথা তাদের ফাটে, মারা তারা যায়। আর অমিত শাহের ছেলে বিসিসিআই প্রেসিডেন্ট হয়, তারপর আইসিসির প্রেসিডেন্ট হয়ে বিশ্বকাপের সময় ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে ক্রিকেট খেলা দেখে এসি ঘরে বসে। আজকে 10,000 দুর্গাপুজোর সংখ্যা বেড়ে যখন বাংলায় 90,000 হচ্ছে, এটাকে কেউ হিন্দু তোষণ বলছেন না। তাহলে মেরুকরণটা কোথায়? শুধু ইমাম বাধা দিলে মেরুকরণ? তৃণমূল আছে বলে রাজ্যে রাজনীতিটুকুনি করতে পারছেন। ত্রিপুরায় বিজেপি এসে গেছে, সিপিএম এর ঝান্ডা বাঁধতে গেলে হাতের কবজি কেটে দেবে। তো আমরা চাই না বাবাদের মতো একটা শক্তি রাজ্য থেকে পুরোপুরি উঠে যায়, মুছে যায়। তৃণমূলের দুর্বলতা হচ্ছে উল্টো দিকে শক্তিশালী বিরোধী পাচ্ছি না। খেলা হবে স্লোগান থেকে সোশ্যাল মিডিয়ায় মুখর তৃণমূলের নতুন প্রজন্মের নতুন নেতা। বর্তমান প্রজন্মকে আরো আকৃষ্ট করতে তৃণমূলের প্রার্থী এবারের দেবাংশু। কতটা লড়াই, ময়দানে যে লড়াইটা কতটা শক্ত হবে বা কতটা কঠিন? দেখুন, দুটো লড়াই কঠিন, দুটো লড়াই সহজ। আপনি যদি সোশ্যাল মিডিয়ার লড়াইকে আলাদা করে দেখতে চান, তাহলে আমি বলবো গ্রাউন্ডে আপনি ফেক মানুষ তৈরি করতে পারবেন না আপনার মিছিলে ভিড় বাড়ানোর জন্য, কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি 4টে ফেক প্রোফাইল তৈরি করতে পারবেন। ফলে সোশ্যাল মিডিয়াতে যার পয়সা আছে তাকে কমব্যাট করতে গেলে অনেক বেশি শক্তি সঞ্চয় করার দরকার, যেটা গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের সংগঠন অলরেডি শক্তিশালী। বিজেপির লোক নেই, তাই বিজেপি তো স্বাভাবিকভাবেই জেরক্স মেশিনে লোক কপি করতে পারবে না। ফলে এই ত্রিশূল নিয়ে, রাজনৈতিক ত্রিশূল নিয়ে আমরা পথে নেমেছি। তার উপরে মানুষের অ্যাকসেপ্টেন্স, ভালোবাসা যেইটুকু যা ক্যান্ডিডেট স্পেসিফিক, সেটা তো যার যার অ্যাডিশন, সেটা যার যার অ্যাড অন। তা আমাদের বিশ্বাস আমরা খুব ভালো ফলাফল করবো। নতুন প্রজন্মকে কিভাবে আকৃষ্ট করবে না? দেখুন, নতুন প্রজন্মকে আকৃষ্ট করা নয়, নতুন প্রজন্মের 2-3টেই কনসার্ন। তার মধ্যে প্রথম কনসার্নটা অবশ্যই কর্মসংস্থান। তো নতুন প্রজন্মের কাছে কর্মসংস্থানের বার্তা তুলে দেওয়া। ব্যক্তিগতভাবে চুঁচুড়ায় জিতলে নতুন প্রজন্মের কর্মসংস্থান আমার কাছে একটা প্রধান উদ্দেশ্য হবে। আপনি বলেন দেবাংশু, তুমি একটা বিধানসভা এমএলএ হয়ে কি করে কর্মসংস্থান করতে পারো? তার অনেক অপশন আছে। এই চুঁচুড়া বিধানসভায় প্রচুর ছোট বড় বিজনেসম্যান আছেন। আমরা প্রত্যেককে নিয়ে একটা বণিক সভা গঠন করতে পারি। আমরা সমস্ত বিজনেসম্যানদের একটা ছাতার তলায় আনতে পারি। পশ্চিমবঙ্গের বাইরের যে বড় বড় বিজনেসম্যানরা, তারা যখন পশ্চিমবঙ্গে আসার জন্য আসছেন, যারা অলরেডি প্রচুর মানুষ তো আসছেন, তাদের সঙ্গে পার্সোনালি মিট করে তাদেরকে চুঁচুড়ার মাটিতে আসার জন্য আমি আহ্বান জানাতেই পারি। তারা যদি পশ্চিমবঙ্গে আসেনি, ওয়াই নট চুঁচুড়া? তারা যদি হুগলিতে আসেনি, ওয়াই নট চুঁচুড়া? যদি আমরা জমি দিতে পারি, যদি ল্যান্ড ব্যাংক থাকে, তো কর্মসংস্থানের ব্যবস্থা করাই যায়। প্লাস চুঁচুড়ায় ছোট বড় প্রচুর কলকারখানা অলরেডি আছে, ছোট বড় ইন্ডাস্ট্রি রয়েছে, প্রচুর শপিং মল হয়েছে। এই সমস্ত জায়গাতে আমাদের লক্ষ্য থাকবে, মানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি যেন চুঁচুড়া পায়। অর্থাৎ 100 জনের নিয়োগ হলে আগে 90টা চুঁচুড়ার ছেলে মেয়ে নিয়োগ হবে, তারপরে 10টা তুমি বাইরে থেকে আনো। আজকের যারা একদম নতুন জেনারেশন, যারা এই খেলার বয়সটা যাদের, তারা কিন্তু মাঠে যাচ্ছে না, খেলছে না। তারা মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। তারা কেউ সিওসি খেলছে, মানে ক্ল্যাশ অফ কিংস, কেউ কি ফ্রি ফায়ার খেলছে, কেউ পাবজি খেলছে, কেউ সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে রয়েছে। তা আমার প্রথম সামাজিক আন্দোলন যেটা হবে, সেটা হচ্ছে নতুন প্রজন্মকে মাঠে ফেরানো। তাতে আমার গার্জেনদের সহযোগিতাও লাগবে, কারণ নতুন প্রজন্ম যখনই মাঠে যাওয়া বন্ধ করবে, তখনই বিভেদকামী শক্তি বেশি বিষ ঢালতে পারবে। তো এটা একটা সামাজিক দিক, আর একটা প্রশাসনিক দিক, একটা বিধায়ক হিসাবে আমার দায়িত্ব। সবটা মিলিয়ে ইয়ং জেনারেশনের জন্য অনেক কিছু প্ল্যানিং রয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে যে তৃণমূলের অনুদান, সেটা কি কার্যকরী হবে তোমার ভোটে? দেখুন, আপনি অনুদান বলেন, আমরা পাশে দাঁড়ানো বলি, কেউ এটাকে ভাতা বলেন। আচ্ছা, একটা কথা বলুন তো, লক্ষ্মীর ভান্ডারটা ভাতা, মহার্ঘ ভাতাটা ভাতা না। তফাৎ একটাই, একটা বড় লোকদের ভাতা, একটা গরিবদের ভাতা। সরকারি সরকারি সিস্টেমের এটাও তো সরকার দিচ্ছে। আমার কথা হচ্ছে, দুটো তো ভাতা, নামের পেছনে তো ভাতা আছে, কোনো কারণে তো ভাতা শব্দটা ইউজ করা হয়েছে। তাহলে একাংশের মানুষ, আমাদের সমাজের একাংশ বুদ্ধিজীবী, একাংশ সংবাদ মাধ্যম, তারা সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে যতটা উদ্বিগ্ন, যেটা হওয়া উচিত, তাদের প্রাপ্য যদি হয় তারা কেন পাবেন না, আমার তাতে বিল ছিল। সেই ভাতাটাই যখন গরিব মানুষ পাচ্ছেন, তাদের 100 ভাগের 1 ভাগ হয়তো পাচ্ছেন, সেইটা নিয়ে একটা নাক বেঁকানো, এই টাকা দিয়ে দিচ্ছে, পয়সা দিয়ে কিনে নিচ্ছে, এগুলো আমার মনে হয় ঠিক না। আমার মা যদি আঁচল থেকে বার করে আমার ইন্টারভিউ যাওয়ার জন্য, আমার চাকরিটা পাওয়ার জন্য 200 টাকা দিতে পারে, তাহলে বাংলার মাও তার সাদা শাড়ির আঁচল থেকে 1,500 টাকা বার করে দিতে পারে। আপনারা ওটা বলেন, আমরা এটা বলি।
বর্তমান পরিস্থিতিতে যে মেরুকরণের একটা রাজনীতি তৈরি হয়েছে, সেটাকে কিভাবে ডিফেন্ড করবেন বা সেটাকে? মেরুকরণ তো হয়েছে, সাম্প্রদায়িক বিজেপি বনাম অসাম্প্রদায়িক বাংলা, এই মেরুকরণ হয়েছে, এই মেরুকরণ হয়েছে। তাতে সাম্প্রদায়িক সমস্ত শক্তি একদিকে, তাতে শুধু বিজেপি নেই, বিজেপি, হুমায়ুনের মতো লোকজন, আইএসএফ, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, সব একটা সাইডে। আর একটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলার মানুষ, হিন্দু মুসলমান, যারা বাংলাকে এক রাখতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চায়। কারণ বাংলার প্রত্যেকটা মানুষ বোঝে, যখন দাঙ্গা লাগে, অশান্তি হয় না, গরিবের কুড়ে ঘরটা আগে আগুন লাগে, কোনো নেতার অট্টালিকায় আগুন লাগে না। অমিত শাহ পয়সা দিয়ে ইয়ং বিজেপির ছেলেগুলোকে দিয়ে দাঙ্গা করায়, মাথা তাদের ফাটে, মারা তারা যায়। আর অমিত শাহের ছেলে বিসিসিআই প্রেসিডেন্ট হয়, তারপর আইসিসির প্রেসিডেন্ট হয়ে বিশ্বকাপের সময় ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে ক্রিকেট খেলা দেখে এসি ঘরে বসে। তো অমিত শাহের ছেলে আইসিসির প্রেসিডেন্ট হবে, আর অমিত শাহের পার্টির কর্মীটা দাঙ্গা করতে গিয়ে মরবে, এর বিরুদ্ধে আমরা। বিরোধীরা বলছে তো তৃণমূলও করাচ্ছে, তৃণমূলও একই সঙ্গে সেই মেরুকরণের রাজনীতি করে। আমরা করছি না? বামেরা বলছে। তো বামেরা তো অনেক, বামেদের তো একটা ফিক্স ডায়লগ আছে, কয়েনের এপিট ওপিট, তো বলে না দেখি সব জায়গাতে, এই বলতে বলতে ওদের কয়েনটাই হারিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আজকে যখন ইমাম ভাতা দিচ্ছে, আপনারা বলছেন মুসলিম তোষণ করছে। আজকে 10,000 দুর্গাপুজোর সংখ্যা বেড়ে যখন বাংলায় 90,000 হচ্ছে, এটাকে কেউ হিন্দু তোষণ বলছেন না। তাহলে মেরুকরণটা কোথায়? শুধু ইমাম ভাতা দিলে মেরুকরণ? শুধু মাথায় একটা সাদা কাপড় দিয়ে তিনি ইফতারে অংশগ্রহণ করছেন মানে মেরুকরণ? এই সিস্টেমে এটা করা দেখে কেউ যদি বলে এই তো দেবাংশু খ্রিস্টান হয়ে গেছে, তাহলে আমি বলবো তারা সকালে ভাত রুটি খায় না, গোবর খায়। এই যে 7টা পঞ্চায়েত এবং একটা পৌরসভা, সেখানে কতটা সাকসেসফুল হবে? আপনার মাটি কিভাবে শক্ত করবেন বা কিভাবে মানে ভোকাল টনিক দিচ্ছেন? 30টা ওয়ার্ডেও লিড হবে, 7টা অঞ্চলেও লিড হবে। প্রথম কথা হচ্ছে সিপিএম এখানে তো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, এই প্রথম দিন তার সাথে দেখা হয়েছিল, আমি তাকে প্রণাম করেছিলাম। এই বিজেপির প্রার্থীও যদি আমার থেকে সিনিয়র হন, ভদ্র হন, বাচাল না হন, যারা শরৎচন্দ্র এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম ভবনের সামনে গিয়ে আমার নামে উল্টোপাল্টা গালাগাল দিয়ে এসছেন নাম বিকৃত করে, ওরকম বাচাল যদি না হন, ভদ্র সভ্য মানুষ যদি হন, তারও পা দিয়ে প্রণাম করবো, আমার আপত্তি নেই। কিন্তু বামেদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধুমাত্র নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে আপনাদের পার্টিটার কিন্তু শাটার বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র তৃণমূলকে হারাতে হবে, তাই নিজেদের বেঁচে থাকা ভোটটাও বিজেপিতে ট্রান্সফার করে দিয়ে আপনারা কিন্তু নিজেদের পার্টিটাকে যে ধ্বংস করে ফেলছেন। আপনারা ভাবছেন যে বিজেপি একবার রাজ্যে ক্ষমতায় আসুক, তারপরে বাম দক্ষিণপন্থী শক্তি রাইজ হলে, বামপন্থী শক্তি রাইজ হবে, তখন আমরা লড়াই করবো। ভুল ভাবছেন। তাহলে ত্রিপুরাতেও 5 বছর পর বামেরা ক্ষমতায় ফিরে আসতে পারেনি। তৃণমূল আছে বলে রাজ্যে রাজনীতিটুকুনি করতে পারছেন। ত্রিপুরায় বিজেপি এসে গেছে, সিপিএম এর ঝান্ডা বাঁধতে গেলে হাতের কবজি কেটে নেয়। তো বাম কর্মীদের এটা মাথায় রাখতে হবে, হিন্দুত্ববাদের রাজনীতিতে যদি তাদের কর্মী সমর্থকরা একবার পা গলিয়ে ফেলেন, আপনি যদি ভাবেন রিমোট কন্ট্রোল আপনার হাতে আছে, যা বলছেন গিয়ে পদ্ম ফুলে মারছে, আবার আয় বললে এসে কাস্তে হাতুড়িতে মারবে, বাঘের ওপর সিংহের ওপর মারবে, ওই জিনিস কিন্তু আর হবে না। সেদিন কপাল চাপড়াতে হবে। এই বামপন্থীরা দেখছেন হাত জোর করে অনুরোধ, নিজেদের ভোটটা নিজেদের বাক্সে দয়া করে ফেলুন, এটা অনুরোধ। বিজেপিকে বাংলার মানুষ কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। বাকি আমাদের কি, আমরা 50%-এর উপর ভোট পাবো, আমাদের টার্গেট। আপনি যদি 51% ভোট পান, আপনার উল্টো দিকের 49 এক হলেও আপনার টেনশন নেই, কারণ 49টাই ম্যাক্সিমাম উল্টো দিকে। তা আমরা 51 টার্গেট নিয়ে করছি, বামেদের ভোট বামে থাকলো কিনা কিছু যায় আসে না। কিন্তু আমরা চাই না বামেদের মতো একটা শক্তি রাজ্য থেকে পুরোপুরি উঠে যাক, মুছে যাক। তাই একজন বাংলার ভালো চাওয়া মানুষ হিসাবে এটা আমার তাদের কাছে একটা আবেদন ছিল। চুঁচুড়া বিধানসভায় অনেক কটা সমস্যা রয়েছে। একদিকে যেমন জল সমস্যা রয়েছে, এদিকে রেলের ও ফ্লাইওভারের প্রয়োজন রয়েছে, একদিকে উন্নয়ন করেছে অসিত মজুমদার, যিনি ছিলেন বিদায়ী ক্যান্ডিডেট প্রার্থী, বিধায়ক ছিলেন। সেখানে আপনার ইনডোর গেমের ইয়ে ছিল, স্টেডিয়াম তৈরি হয়েছিল, সেটা এখনো চালু হয়নি। এই যে এতগুলো সমস্যা প্লাস আপনার দলীয় সমস্যা, কি বলবেন? প্রথম কথা হচ্ছে লকেট চট্টোপাধ্যায় এখানে 5 বছর এমপি ছিলেন, কেন্দ্রীয় সরকার থেকে কটা প্রকল্প আনতে পেরেছেন? তিনি তো শাসক দলের এমপি ছিলেন, কারণ এমপি বিজেপির হওয়া মানে শাসক দলের এমপি, আর বিধায়ক তৃণমূলের হওয়া মানে শাসক দলের বিধায়ক, তাই তো? কারণ সেন্ট্রালি তাদের দল ক্ষমতায়, আর যখন ক্ষমতায় তখন বিরাট মেজরিটি নিয়ে ক্ষমতায়, পুলওয়ামা হওয়ার পর যে ইলেকশন হলো সেটাতে উনি জিতেছিলেন। তো 19 থেকে 24 সেন্ট্রালের কটা প্রজেক্ট ত্রিপুরার জন্য, এই চুচুড়ার জন্য আনতে পেরেছেন? পারেননি। ব্যান্ডেলের ওখান থেকে একটা নালার বেরিয়েছে, ওই নালাটা জ্যাম হয়ে রয়েছে বহুদিন, পরিষ্কার করার দরকার, ওটা সংস্কার করা দরকার। রেলের কাছে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছে আমাদের লোকেরা, পাগল এখনো দেয়নি। মানে ওরা নিজেরা কাজ করবে না, কাউকে কাজ করতেও দেবে না। এই বদমাইশিগুলো তো ওরা করছে। কিন্তু রেলমন্ত্রী এসেছিলেন, ইনি বলছে যে তৃণমূল এখানে ফ্লাইওভার বা একাধিক প্রকল্প আটকে দিচ্ছে, মানে তারা জায়গা দিচ্ছে না, তারা ইয়ে করছে না, মানে সহযোগিতা করছে না। শ্বেতপত্র প্রকাশ করতে বলুন, চ্যালেঞ্জ করছি।
অশ্বিনী বৈষ্ণব এবং তার চেলাচামুন্ডাদের চ্যালেঞ্জ করছি শ্বেতপত্র প্রকাশ করতে বলুন, চিঠির জেরক্স কপি প্রকাশ করতে বলুন, যেখানে রেলমন্ত্রী রাজ্য সরকারকে চিঠি দিয়ে বলেছে আমার এখানে ফ্লাইওভারের জন্য ল্যান্ড দরকার, আপনারা দিচ্ছেন না। এবারে একটা ফ্যাক্টর কি বলবেন, মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। দেখুন, ভারতবর্ষের মধ্যে একমাত্র পূর্ণাঙ্গ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর কোনো পূর্ণাঙ্গ রাজ্য নেই যার মুখ্যমন্ত্রী একজন মহিলা। বাংলার মহিলাদের দায়িত্ব এই কারণে অনেক বেশি, বাংলায় সেই দিদিকে ধরে রাখা। আর দিদি আমরা ডাকি, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কাজটাও তো দিদির মতো করেন। বাংলার সমস্ত বোনকে, বাংলার সমস্ত দিদিকে তিনি এভাবে আগলে রেখেছেন। আমার মায়েদের যে হাত খরচার প্রয়োজন হতে পারে, এই অনুভবটা এতদিন কারোর কেন হয়নি? আজকে দিদির দেখে দেখে সব রাজ্যে করছে, তাও হাফ করছে। ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার বাড়ি গুড়িয়ে দিচ্ছে। একটা পাড়ায় যদি 500 জন মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, তাহলে আপনি নর্মাল ক্যালকুলেটারে হিসাব করুন। আজকের দিনে দাঁড়িয়ে আমি ধরছি সেটা জেনারেল পাড়া, 1,500 গুণ 500, 7,50,000 টাকা একটা পাড়াতে শুধু মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে। 7.5 লক্ষ টাকা একটা পাড়ায়। তো একটা পাড়ায় যে 7.5 লাখ টাকা প্রতি মাসে ঢুকছে, আপনি সেটার সাথে গুণ করুন 12, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একটা পাড়ায় 90 লাখ টাকা বছরে ঢুকছে শুধু লক্ষ্মীর ভান্ডারে। ক্যালকুলেট করুন। এই 90 লাখ টাকা ওই পাড়ার দোকানগুলোয় রোল হচ্ছে, তো ওই পাড়ার মুদির দোকানে রোল হচ্ছে, ওই পাড়ার ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা কাকিমার দুটো লিপস্টিক, দুটো নেল পালিশ, মেকআপ কিটস, শাড়ি বলুন, বাচ্চার জন্য জামা বলুন, সব তো লোকাল ইকোনমিকে পুশ করছে। তো প্রতি বছর 90 লক্ষ টাকা লোকাল ইকোনমিতে পুশ করছে লক্ষ্মীর ভান্ডার। বিজেপি যখন জিএসটি করে ছোট দোকানদারদের কোমর ভাঙছে, মমতা ব্যানার্জি তখন এই ক্যাশ ফ্লো বাড়িয়ে লোকাল মার্কেটে ছোট দোকানদারদের কোমরের জোরকে শক্তিশালী করছেন। তৃণমূলের শক্তি কি আর তৃণমূলের দুর্বলতা কি? একটা তো গোষ্ঠীদ্বন্দ্ব, দুর্বলতা। তৃণমূলের শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, আর আমাদের কর্মীদের পরিশ্রম, রাজ্য সরকারের 100টা প্রকল্প। আর তৃণমূলের দুর্বলতা হচ্ছে উল্টো দিকে শক্তিশালী বিরোধী পাচ্ছি না, এটি দুর্বলতা। গোষ্ঠীদ্বন্দ্ব ফ্যাক্টর হবে না? তো গোষ্ঠী করতে তো আপনার বাড়িতে নেই, ঝগড়া নেই, কারোর মতো হয়নি জীবনে, আমরা তো হয়েছে। আপনি যদি বললেন হননি, মিথ্যা কথা বলবেন। আমি আবার বলছি, আমি সব মিটিংয়ে যেটা বলছি, তৃণমূল এমন একটা ট্রেন যার বগিতে বগিতে ঝগড়া হলে অসুবিধা নেই, কারণ এই ট্রেনের ইঞ্জিন একটা, তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু বিজেপির মুশকিলটা হচ্ছে বিজেপিতে বগিওয়ালা ট্রেন নেই, সব ইঞ্জিন। আর সব ইঞ্জিন এক একটার মুখ এক এক দিকে। একটা ইঞ্জিনের মুখ এনজেপি, একটা ইঞ্জিনের মুখ শিয়ালদা, একটা ইঞ্জিনের মুখ দিল্লি, একটা ইঞ্জিনের মুখ বোম্বে, একটা ইঞ্জিনের মুখ আহমেদাবাদ। ফলে ট্রেন ডায়মন্ড ক্রসিং এ দাঁড়িয়ে আছে, এগোচ্ছে না। ধরুন একটা বুথের দুটো গ্রুপ, প্রত্যেক গ্রুপ চেষ্টা করবে আমার গ্রুপ থেকে সবচেয়ে বেশি লোক নিয়ে মিটিংয়ে যাবো। হেলদি কম্পিটিশনও তো হয়। তো এটার মধ্যে পজিটিভিটি আছে, সবকিছুর মধ্যে ভালো দিক খুঁজে নিতে হবে। তো যেমন সিপিএম আপনাকে ইন্টারভিউ দিল, ওরা ভালো দিক খুঁজবে, আপনার মাইকে একটু লাল আছে। তো এরকম সবকিছুতে ভালো দিক খুঁজে নিতে হয়। মাঠে ময়দানে আপনার জায়গাটা নতুন, চুঁচুড়া বিধানসভা। আপনি হাওড়ার ছেলে, কলকাতায় রাজনীতি করেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করেছেন, গ্রামে কিভাবে মানুষকে একটা জায়গা আপনাকে কারেক্ট করে দিয়ে, আমি গোটা রাজ্যে রাজনীতি করেছি, কলকাতাতেই করিনি। আপনি আমার 6 বছরের রাজনৈতিক হিস্ট্রি খুলে দেখুন, আমি কলকাতাতে অব্দি কটা মিটিং করেছি। আমি কলকাতায় ঢুকি না, কলকাতায় প্রচুর বড় বড় নেতারা আছে, আমি ঢুকে কি করবো? আমি গোটা রাজ্যে ঘুরেছি, আমি চুচুড়ায় কবার এসেছি। আপনি তো সাংবাদিকতা বহুদিন করছেন। আমি গোটা রাজ্যে কাজ করেছি, তাই আমার সুবিধা হচ্ছে আমার প্রত্যেকটা বিধানসভা সম্পর্কে ছোটখাটো সম্যক ধারণা আছে। এবং আমি যেহেতু ডেটা নিয়ে ঘাটতে ভালোবাসি, কোথায় কি কাজ, উন্নয়ন, পঞ্চায়েত, লিড, কোন অঞ্চল থেকে এগিয়ে থাকা, পিছিয়ে থাকা, এগুলো নর্মালি আমার হাতের মুঠোয় থাকতো। ফলে আমাকে নতুন করে সে ঝালাতে হয়েছে, একবার আমাকে আলাদা করে পড়াশোনা করতে হয়নি। আর আমার জেলা হাওড়া, এই জেলা হুগলি ভাই বলছেন তো, আমার লোকসভা কিন্তু শ্রীরামপুর, আমি ডোমজুর বিধানসভার ছেলে। তো লোকসভা হিসেবে ক্যালকুলেট করলে আমি হুগলির ছেলে। লাস্ট 15 বছর যিনি এমএলএ ছিলেন, উনি কি চুচুড়া বাসিন্দা ছিলেন? ছিলেন না, উনি শ্রীরামপুরের বাসিন্দা। চুঁচুড়ায় কি কি উন্নয়ন করবেন? অনেক কিছু প্ল্যানিং রয়েছে চুচুড়ার জন্য। আমার ব্যক্তিগত প্ল্যানিং কিছু নতুন করতে চাই। চুচুড়ার মানুষের কিছু বেসিক সমস্যা, যেগুলো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে সলিউশনের দরকার আছে। এবং স্বপ্নের চুচুড়া গড়ার যে লক্ষ্য আমরা নিয়েছি, মানুষ যেভাবে চুচুড়াকে দেখতে চায় সেভাবে গড়ার জন্য অনেক রকম প্ল্যানিং করছি। বহু মানুষের থেকে, যারা অরাজনৈতিক মানুষ, ধরুন পলিসি মেকিং এর পর্যায়ে রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিদেশে ঘুরে পলিসি মেকিং করেন, তাদের সাথে আলোচনা করছি চুচুড়ার মতো মানুষ ডেমোগ্রাফিতে কি করা যায় না করা যায়। আমাদের বিশ্বাস ভালো হবে। চুঁচুড়া বিধানসভায় দেবাংশুর দাবি, সিপিএম এবং বিজেপি কোনো ফ্যাক্টর হবে না এবং নতুন চুঁচুড়া তৈরি করবেন তিনি।
চুইটাটা থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।